যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে, কোনো সামরিক চুক্তি হয়নি। দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর বেলি রোডের বাসায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি। বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএসএ। তো ইউএসএর সাথে আমাদের এই ট্যারিফের কারণে ইউএসএর মার্কেটে আমাদের এক্সপোর্ট দিন দিন উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে, এটুকু আমরা আশা করতে পারি। আমরা ইউএসএর যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই, যেমন ধরেন ইউএসএর হুইট, সয়াবিন, হ্যাঁ, ওদের কটন, সেগুলো আমরা আনতে চাই। ওদের থেকে ইভেন এলএনজিও আমরা আনতে চাই। এটা মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রোডাক্টগুলো, ভুট্টা খুবই কম্পিটিটিভ। তো আমরা যদি তাদের থেকে এক্সট্রা বেশি ইম্পোর্ট করে আমরা যদি ইউএসএ আমাদের মার্কেট অ্যাক্সেস বাড়াতে পারি, এটা তো আমাদের জন্য তো বেটার। আমরা তাদের সাথে কোনো সামরিক চুক্তি করি নাই। এ নিয়ে আলোচনা করতে মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, এই যে 15% শুল্ক কমানো হলো, এটি আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদের প্রত্যাশা অনুযায়ী কমেছে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী কমা বলতে আমাদের যে প্রত্যাশাটা ছিল যে আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে তাদের থেকে যেন আমাদের বেশি না হয়। সো মিস্টার ট্রাম্প আসলে আমাদের আশেপাশে সকল দেশকেই প্রায় কাছাকাছি পরিমাণ কমিয়ে দিয়েছে। ভিয়েতনামের 20, ইন্ডিয়ার 25, আমাদের 20, ইন্দোনেশিয়ার 19। তো আমরা মোটামুটি কাছাকাছি একটা জায়গাতে আছি, ফলে আমাদের যে প্রতিযোগিতার যে সক্ষমতা সেটা আমাদের বজায় থাকবে। এবং আমাদের টিম যে ফেল করে নাই সেই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তারা একটা সুন্দর মতো একটা নেগোসিয়েশন করে আমাদেরকে অন্তত অন্য আশেপাশে দেশগুলোর সমান রাখতে পেরেছে। জনাব শামীম, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, শুল্ক 15% কমলো, এরপরেও কিন্তু 20% বাড়তি, অর্থাৎ 35 থেকে এখন 20-এ নেমে এসেছে বাড়তি শুল্ক। এই যে বাড়তি শুল্কের যে বোঝা, এটি আপনারা আসলে কিভাবে সমন্বয় করবেন? এতে আপনাদের যে ব্যবসা সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? এখন ব্যবসার প্রভাব বলতে এটা আসলে এখন আমাদের দায়িত্ব। এখন আর সরকারের আসলে এখানে খুব বেশি করণীয় কিছু নাই। এটা এখন ব্যবসায়ীদের তাদের যে নেগোসিয়েশন স্কিলটা সেটাকে শক্তভাবে ধরতে হবে। কারণ এখন যদি বায়াররা বলে দাম কমাতে, আলটিমেটলি কিন্তু আপনার যে ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ এটা এন্ড কনজিউমারে দেওয়ার কথা, সেটা 50% হোক আর 10% হোক। কিন্তু যদি এক একটা দেশে এক এক রকম থাকে, জি, আহ, যদি এক একটা দেশে এক এক রকম থাকে তাহলে যেটা হয় যে সর্বনিম্ন যে ট্যারিফটা থাকে সেটাকে আসলে ধরে নেয় বায়াররা, যে ওই অনুযায়ী ট্যারিফটা তারা দিতে চায় ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে যে মিনিমাম যে ট্যাক্স যেটা আছে 20%-এর আশেপাশে, যারা নাকি অ্যাপারেল ম্যানুফ্যাকচারার, আমরা সেই স্ল্যাবে আছি, 19-20-এ আছি। ফলে আমাদেরকে আসলে বায়াররা বলা উচিত না, এটা কোনো মতেই ফেয়ার হবে না যে তোমরা এটা শেয়ার করো। বরং আমাদের বলা উচিত যে তুমি চায়না থেকে নিতে গেলে 55 লাগবে, ইন্ডিয়া থেকে নিতে গেলে 25 লাগবে, তো অ্যাটলিস্ট তুমি আমাদেরকে 5% প্রাইস আরো বাড়াই দাও, বিকজ তোমার তো 5% লাগতেছে না। তো এইটাও যদি না হয়, অ্যাটলিস্ট আমাদের গার্মেন্টস মালিকদের এখন একটা শক্ত অবস্থানে থাকতে হবে যে কোনোভাবেই আমরা প্রাইস কমাবো না। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই ট্যারিফ বৃদ্ধির কারণে ইনফ্লেশন দেখা দিবে এবং আলটিমেটলি তো এন্ড কনজিউমারের কাছেই পড়বে, তাদের সেলসটা কমে যাবে ইউএসএ তে। ফলে ইউএসএ থেকে ইম্পোর্টটা যখন কমবে তখন আমাদের ফ্যাক্টরিগুলো কিছুটা খালি যাবে। ওই স্পেসটার জন্য যখন আমাদের ইন্টারনাল নিজেদের কম্পিটিশন শুরু হবে তখন আমরা অনেকে আসলে শক্ত অবস্থানটা ধরে রাখতে পারবো না, আমরা প্রাইস কমাই দিতে পারি। তো এই ধাক্কাটা যেটা আগামী 3-4 মাসের একটা ধাক্কা ম্যাক্সিমাম আসবে, এইটা যদি আমরা সহ্য করে ফেলতে পারি তাহলে আমাদের মনে হয় যে আমরা 5-6 মাস পরের থেকে আমাদের অর্ডার আরো বাড়বে এবং প্রাইসটা বাড়ানো যাবে। বাট এই সময়টা টিকে থাকাটাই এখন আমাদের একটা চ্যালেঞ্জ। এটা আমাদের মালিকদেরকে সকলকে একসাথে মিলেই আসলে এইটার আমাদের সমাধান করতে হবে। জনাব শামীম এহসান, প্রায় সব দেশ ও অঞ্চল, যেমন যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক চুক্তি করেছে, তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা এর অধীনে মুক্ত বাণিজ্য ভেঙে পড়বে কিনা, কি মনে হচ্ছে আপনার? না, এটা তো আপনি যদি দেখেন মাসখানেক আগে আপনার জার্মান যিনি ওনাদের যে অর্থমন্ত্রী যিনি আছেন, উনি কিন্তু অলরেডি বলেছেন যে ডাব্লিউটিও অল্টারনেট একটা সংস্থা তৈরি করা দরকার। ডাব্লিউটিও সম্পূর্ণ কলাপস করেছে এবং আমিও মনে করি যে ডাব্লিউটিও সম্পূর্ণ ব্যর্থ এবং তাদের যে কথাবার্তা এগুলো আসলে শুধু অনুন্নত বিশ্বের বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর উপরই তাদের এইসব খরচ চলে। কিন্তু এরকম বড় বড় দেশগুলো প্রায়শই
অবশ্যই তারা ডাব্লিউটিও রুলস ব্রেক করে, তারা ইনসেন্টিভ দেয়, তারা নানা রকম সুযোগ সুবিধা দেয়, তো সেখানে কিন্তু তারা আসলে কোনো কিছু করতে পারে না। ফলে আমার মনে হয় যে ডাব্লিউটিও নিয়ে নতুন করে চিন্তা ভাবনা সময় এসেছে, হয় এটাকে নতুন করে গড়তে হবে অথবা অল্টারনেট যদি কোনো কিছু করা যায় সেটা করতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতি টিকে থাকার জন্য সামনে কি কি চ্যালেঞ্জ দেখছেন আপনি ব্যবসায়ী হিসেবে? প্রথমত জিও পলিটিক্যাল, আমরা এমন একটা জায়গাতে আছি যে জিও পলিটিক্যাল এই জায়গাটা থেকে আসলে আমাদের একটু চ্যালেঞ্জের মুখে আমরা পড়ে গেছি। বাট আমি মনে করি যে একটা যদি সুশাসন এবং দেশে যদি একটা স্টেবিলিটি আসে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে, আমার মনে হয় যে সেই আন্তর্জাতিক যে সমস্যাগুলো সেগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এবং এর সাথে সাথে এখন যে গ্লোবাল একটা পোলারাইজেশন হবে, সেটাতে খুব বেশি টেকনিক্যালি আমাদের আসলে আগাতে হবে যে আমরা কোনো একটা দলে না গিয়ে কিভাবে আমরা সকলকে ম্যানেজ করে আমরা এটাকে উদ্ধার হয়ে আসতে পারি আর কি। জনাব ফজলে শামীম এহসান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।